চলো তাহলে এখন আমরা পড়ছি যে নিউট্রিশনের একটা পার্ট বাকি থেকে এসেছিল, ক্লিনিক্যাল নিউট্রিশন। সেটা কিন্তু আমরা শুরু করছি। কোনটা? এই যে দেখো এখানে একটা পার্ট বলাই আছে ক্লিনিক্যাল নিউট্রিশন। এখানে একটা পার্ট বলাই আছে আমাদের ক্লিনিক্যাল নিউট্রিশন। আগের দিন বা আগের ক্লাসগুলোতে আমরা কিন্তু এটা কমপ্লিট হয়েছিল, এসেনশিয়াল নন এসেনশিয়াল পার্টগুলো কমপ্লিট করেছিলাম। তারপর ডায়েটারি ম্যানেজমেন্ট কমপ্লিট করেছিলাম, যে ভিটামিন এ এর অভাবে কি রোগ হয়, ভিটামিন বি এর অভাবে কি রোগ হয়, এগুলো টোটালটা আমরা কমপ্লিট করেছিলাম। এখন আমরা যেটা বলছি, এখন আমরা যেটা কমপ্লিট করতে যাচ্ছি সেটা হচ্ছে ক্লিনিক্যাল নিউট্রিশন। এই পার্টটা আমরা কিন্তু কমপ্লিট করতে যাচ্ছি, ক্লিনিক্যাল নিউট্রিশন। যে এখানে আমরা কি কি পড়বো এই ক্লিনিক্যাল নিউট্রিশনের আন্ডারে, আমরা জাস্ট কিছুই না, খুব সোজা সোজা জিনিসগুলো পড়বো। যে কোনো একজন লোকের যে ওয়েট বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কি করা যাচ্ছে, বা বিভিন্ন বয়সে তাদেরকে কি কি করা উচিত, এই সমস্ত জিনিসগুলো এখানে পড়বো, একদম সোজা আছে, ঠিক আছে? তো দেখো এখানে আমরা কয়েকটা জিনিস আমরা পড়ছি। যখন কোনো একটা লোক বয়স হয়ে যায়, বয়স হয়ে যাওয়ার সাথে সাথে তার কিন্তু শক্তি কমে যায়, এটা তোমরা ভালো করে জানো। এবং তার ওজনও কমে যায়, এটাও তোমরা ভালো করে জানো। দেখবে বয়স্ক লোকরা আস্তে আস্তে শুকিয়ে যায়, তাই না? এই যে যে শক্তি কমে যাচ্ছে বা তাদের ওয়েট কমে যাচ্ছে, ঠিক আছে, এইটা কিন্তু অ্যাকচুয়ালি এইটা হলে পারে কিন্তু তাদের বিপাক ক্রিয়াও কমে যাবে, মানে তার ডাইজেশন করার ক্ষমতাও কিন্তু কমে যাবে। তাহলে এটার সাথে সাথে কিন্তু তাদের ডাইজেশন করার ক্ষমতাও কিন্তু কমে যাবে। ক্লিয়ার? তাহলে এই যে যে ঘটনা, এটাকে বলা হচ্ছে সার্কোপিনিয়া। সার্কো হচ্ছে মাসেলসের সাথে আসে, ঠিক আছে, সার্কোপিনিয়া। তাহলে কোনো একজন লোক বা কোনো একজন বয়স্ক লোক, তার বয়স বাড়ার সাথে সাথে তার কিছু অস্বাভাবিকতা দেখা যায়, যেমন তার পেশির ভর কমে যায়, শক্তি কমে যায়, আর এটাতে তার বিপাক ক্রিয়াও কমে যায়, ডাইজেশন করতে পারে না। তাহলে এটাকে বলা হয় সার্কোপিনিয়া। আর একটা হচ্ছে ফেইটলি ফেল্টলি, যেটাকে কি বলা হচ্ছে বার্ধক্যের কারণে, মানে বয়সের কারণে আমাদের যে শারীরিক সিস্টেম, ঠিক আছে, বা সেটা হতে পারে শারীরিক সিস্টেম হতে পারে, কিংবা কেউ খুব স্ট্রেস নিচ্ছে, মানসিক চাপে আছে, ঠিক আছে, প্রেশারে আছে, ফ্রাস্ট্রেশন আছে, তাহলে আস্তে আস্তে সেই ক্ষেত্রেও কিন্তু এই রোগীদের, ঠিক আছে, কাজ করার হার, তারপর ডাইজেশনের পার্ট, এগুলো সমস্ত কিছু কমে যায়। ক্লিয়ার? দুর্বলতা বৃদ্ধি পায়। আর এটা কখন হয়? যে 85% বা সরি 85+ যাদের বয়স, যে সমস্ত লোকেদের 85 বয়স, তাদের মধ্যে কিন্তু এটা মোটামুটি 25% আক্রান্ত হয়। তোমরা নর্মালি দেখবে যে কি হচ্ছে, কারো যদি পেটলি হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তার কিন্তু আস্তে আস্তে এজিং বেড়ে যাচ্ছে, মানে খুব স্ট্রেস নিচ্ছে। যদি কেউ খুব স্ট্রেস নেয়, ঠিক আছে, মেন্টাল স্ট্রেস নিচ্ছে, ঠিক আছে, তাহলে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি এজ বোঝা যায়। আর এজ বোঝা গেলে পারে তারা কিন্তু, যদি এজ বেড়ে যায় তাদের, তাহলে তাদের কিন্তু আস্তে আস্তে মাসেলস এর শক্তি কমে যাবে, তারপরে তাদের ডাইজেশন করার ক্ষমতা কমে যাবে, তখনকার তারা খাবারও খেতে পারবে না। আর খাবার যদি খেতে না পারে তাহলে ওয়েট কমে যাবে, এটাকে বলে সার্কোপিনিয়া। ক্লিয়ার? এই অবধি? নেক্সট চলে আসি আমরা, যে দৈনিক চাহিদা কোনো একজন লোকের। দৈনিক যদি চাহিদা দেখো তাহলে কতটা দৈনিক চাহিদার মধ্যে পড়ছে। দেন এনার্জি, মানে এনার্জি যদি দেখো, তাহলে 30 কিলো ক্যালোরি একদিনে দরকার পড়ছে, 30 কিলো ক্যালোরি একদিনে দরকার পড়ছে। যদিও বয়স্কদের ক্ষেত্রে এটা একটু আলাদা হয়। বয়স্কদের দেখো রেস্টিং এনার্জি এক্সপেন্ডিচার কি বলা হচ্ছে, সাধারণত কমে যায়। দেন বয়স্কদের কিন্তু যতটা পরিমাণে ওরা খাবার খায়, বা যতটা পরিমাণে ওরা এনার্জি গেইন করে, সেটা কিন্তু ওদের প্রত্যেকটা জিনিস ইউটিলাইজ হয়ে যায়, ঠিক আছে। তাদের কিন্তু শক্তিটা সঞ্চয় থাকে না, যেমন আমাদের ইয়ং বয়সে শক্তি সঞ্চয় থাকছে, আমরা খাবারের সাথে সাথে শক্তি কিছুটা সঞ্চয় হচ্ছে, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু সঞ্চয় হয় না বয়স্কদের ক্ষেত্রে। সেটাকে বলা হচ্ছে রেস্টিং এনার্জি এক্সপেন্ডিচার কমে যাচ্ছে। ক্লিয়ার? তবে অসুস্থতায় আমাদের এই খাবারের চাহিদা বা শক্তির চাহিদা কিন্তু বাড়ার চান্সেস থাকবে বা বাড়বে। তুমি যখন অসুস্থ হয়ে যাবে তখন কিন্তু এই শক্তির চাহিদা, তোমার শক্তি খুব দরকার পড়বে, ঠিক আছে। যেমন আন্ডার ওয়েট, কারো যদি আন্ডার ওয়েট হয় তাহলে তাদের ক্ষেত্রে দেখো নর্মালি কতটা দরকার, 30 কিলো ক্যালোরি, কিন্তু যাদের ওয়েট কমে যাচ্ছে, আন্ডার ওয়েট মানে ওয়েট কম, খুবই কম, উইক, তাদের ক্ষেত্রে কিন্তু 32 থেকে 38 কিলো ক্যালোরি শক্তি দরকার পড়তে পারে। ক্লিয়ার? বলো। নেক্সট চলে আসি প্রোটিনের প্রয়োজনীয়তা, যে একজন লোকের কতটা প্রোটিন দরকার, একজন সুস্থ ব্যক্তির প্রোটিন কতটা দরকার। দেখো সুস্থ ব্যক্তির, একজন হেলদি পার্সনের প্রোটিন দরকার 1.0 থেকে 1.2, ঠিক আছে। আর যেটা অসুস্থ, যেন অপুষ্টির শিকার, তাদের কিন্তু বেড়ে গেছে, দেখো 1.2 থেকে 1.5। আর গুরুতর যদি আহত হয় তাদের কিন্তু 2.0 এটা দরকার পড়বে। ক্লিয়ার? এবার বয়স্কদের প্রোটিন, আমাদের মেইনলি হচ্ছে বয়স্ক নিয়ে কথা হচ্ছে।
বয়স্কদের প্রোটিন তৈরি করার জন্য, বয়স্কদের প্রোটিন, আমরা জানি প্রোটিন কিন্তু অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়। প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয় প্রোটিন। প্রোটিনের গঠনগত একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, তাই তো? তাহলে বয়স্কদের প্রোটিন সংশ্লেষের জন্য স্বাভাবিকের চেয়ে বেশি অ্যামাইনো অ্যাসিডের দরকার পড়ে। ক্লিয়ার? স্বাভাবিকের চেয়ে বেশি অ্যামাইনো, এবার কোন অ্যামাইনো অ্যাসিডটা বেশি? আমাদের লিউসিন অ্যামাইনো অ্যাসিডের দরকারটা বেশি পড়ে, কিন্তু লিউসিন, এই লিউসিন অ্যামাইনো অ্যাসিডটা বেশি করে প্রোটিন তৈরি করতে সাহায্য করে বয়স্কদের ক্ষেত্রে। ক্লিয়ার? নেক্সট চলে আসি যে এই যে আমাদের কোর প্রসেস, যে কারো এনার্জি কতটা আছে বা কারোর কতটা শক্তির প্রয়োজন কিভাবে আমরা জানতে পারবো? ফার্স্টে স্ক্রিনিং করতে হবে, তাকে দেখতে হবে, তারপরে অ্যাসেসমেন্ট করতে হবে, এবং তারপরে আমাদের হস্তক্ষেপ করতে হবে। লাইক কিরকম ব্যাপারটা দেখো, সমস্ত বয়স্ক রোগীদের রুটিন মাফিক ম্যাল নিউট্রিশন স্ক্রিনিং করতে হবে, যে কোনো বয়স্ক লোক ঠিকঠাক মতো প্রোটিন জাতীয় খাবার খাচ্ছে কিনা, লিপিড জাতীয় খাবার খাচ্ছে কিনা, ফ্যাট জাতীয় খাবার খাচ্ছে কিনা, এগুলো কিন্তু টোটালটা তাকে দেখতে হবে বা ডক্টরদের দেখতে হবে। ঠিক আছে? যেমন তুমি যদি প্লেট ডায়াগ্রাম করো, তুমি ধরে নাও কোনো একজন লোকের তুমি ব্লাড টেস্ট করলে ব্লাডে হিমোগ্লোবিন কম আছে, তার মানে তাকে এমন পুষ্টির অভাব হচ্ছে যেখানে হিমোগ্লোবিন তৈরি হতে পারছে না, তাহলে সেই জাতীয় খাবারগুলো তাকে দেওয়াতে হবে। কোনো ভিটামিনের অভাব হচ্ছে, তাহলে তাকে সেই ভিটামিন দেওয়া হবে। বাচ্চাদের দেখো, বাচ্চাদের যদি কোয়াশিওর হয়, ম্যারাসমাস হয়, তাহলে তুমি নর্মালি বুঝতে পারছো যে তার প্রোটিনের অভাব বা কার্বোহাইড্রেটের অভাব, এগুলোর অভাব হচ্ছে, তাই তো? তাহলে কিন্তু এটা কিন্তু অ্যাসিওর করতে হবে। ক্লিয়ার? নেক্সট চলে আসে আমাদের যে একটা পেশেন্টকে বা বয়স্কদের কিভাবে আমি এই নিউট্রিশন বা এই ক্যালোরি বা শক্তি প্রোভাইড করতে পারি। তাহলে রুল নম্বর একটা হচ্ছে আমাদের, একটা হচ্ছে ইএন, যেটা বলা হচ্ছে এন্টারাল নিউট্রিশন। যদি কোনো লোক খুব অসুস্থ, সে নর্মাল খাবার খেতে পারছে না, মানে খেতে পারছে না, চিবিয়ে খেতে পারছে না, চিবিয়ে খেতে পারছে না, তখন তাকে কিন্তু দেখা গেল সে 3 দিন ধরে কোনো খাবার খায়নি, ঠিক আছে? তখন তাকে, বা 1 সপ্তাহ ধরে খাবার খায়নি, ঠিক আছে? তখন তাকে কিন্তু সাথে সাথে স্যালাইন দিতে হবে, তাকে স্যালাইন দিতে হবে, কারণ সে খাবার খেতে পারছে না। তোমরা নর্মালি দেখবে এরকম স্যালাইন অনেক লোক নেয়, ঠিক আছে? এবং যাদের কি হচ্ছে, 1 সপ্তাহের বেশির জন্য তার বডিতে যে যে নিউট্রিশন গুলো দরকার, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, যা যা দরকার, 1 সপ্তাহের চেয়ে বেশি ধরে তার চাহিদা আছে, ঠিক আছে? সে পাচ্ছে না, তখন কিন্তু তাকে স্যালাইনের মাধ্যমে সেগুলো দিতে হবে। ক্লিয়ার? রুলস নম্বর 2, যেটা পিএন। পিএন মানে কি? পিএন মানে যদি ইএন সম্ভব না হয়, তুমি তাকে এই স্যালাইনের মাধ্যমে দিতে পারছো না, তখন সেখানে ক্ষেত্রে তাহলে কিন্তু পিএন ব্যবহার করতে হবে, ঠিক আছে? পিএন ব্যবহার করতে হবে, ইনজেকশনের থ্রুতে দিতে হবে বা দিতে হবে, ঠিক আছে? তারপরে এথিক্স কি হচ্ছে, ইএন বা পিএন দেওয়ার জন্য কখনোই ফার্মাকোলজিক্যাল বা ফিজিক্যাল রেস্ট্রিক্ট ব্যবহার করা যাবে না। এখানে একটা খুব কথা বলছে যে তুমি মেডিসিনের মাধ্যমে দিতে পারো, তুমি যে লিকুইডের মাধ্যমে দিতে পারবে, কিন্তু তুমি যে শক্তি বাড়ানোর জন্য যদি মেডিসিন দাও, সেই ক্ষেত্রে তাহলে পেশেন্টটার কোনো না কোনো প্রবলেম হতে পারে। ক্লিয়ার? এবার নির্দিষ্ট রোগের প্রোটোকল, কোন একটা রোগ সারাতে গেলে পরে কি কি প্রোটোকল লাগে। ফার্স্ট, যদি কারো ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন তার বডিতে জল কমে গেছে, ঠিক আছে? তাহলে ডিহাইড্রেশন হয়ে গেলে পরে তখন তাকে কিন্তু সেই সেই পেশেন্টকে বলতে হবে যে তুমি তাড়াতাড়ি কিছু লিকুইড জাতীয় খাবার খাও। এটা ডিহাইড্রেশনের জন্য, ঠিক আছে? তাহলে কি বলছে, ডিহাইড্রেশন এবং ম্যাল নিউট্রিশন স্ক্রিন করুন, ফার্স্টে স্ক্রিন করতে হবে, এবং এটি মানে প্রতিরোধে কি হচ্ছে, আমাদের মাল্টি কম্পোনেন্ট নন ফার্মাসিউটিক্যাল, একটা কথা বলছে নন ফার্মাকোলজিক্যাল, যেখানে মেডিসিন ছাড়া শুধুমাত্র লিকুইড, যেমন কারো যদি ডিহাইড্রেশন হয়ে যায়, তাকে বলতে হবে তুমি শরবত খাও, লিকুইড জল খাও বেশি করে, এগুলো করতে হবে। কেউ যদি ডিপ্রেশনে থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ম্যাল নিউট্রিশন স্ক্রিন, বা কেউ ডিপ্রেশনে আছে, ঠিক আছে, তাহলে সে অ্যাকচুয়ালি ডিপ্রেশনে কেন আছে সেটা দেখে তার খাবার ঠিকঠাক মতো হচ্ছে কিনা, ঘুম পরিপুষ্ট হচ্ছে কিনা, এগুলো কিন্তু টেস্ট করতে হবে। আর একটা ব্যাপার দেখো, ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস নাম শুনেছো? ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে আমাদের ইনসুলিনের জন্য হয়ে থাকে, ইনসুলিনের জন্য হয়ে থাকে ডায়াবেটিস মেলাইটাস। তাহলে এই ডায়াবেটিস মেলাইটাসের থেকে কি বলছে, বয়স্ক ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত ডায়েট কন্ট্রোল, অপুষ্টি, শারীরিক দুর্বলতা, তুমি ডায়াবেটিস মেলাইটাস আছে, তুমি কিছু খাবারই খাচ্ছ না,
যে খাবার খেলে পারে সুগার হয়ে যাবে, তাতে করে কিন্তু বয়স্ক লোকেদের জন্য এটা কিন্তু আরো প্রবলেম হয়ে যাবে। তারা যদি ঠিকঠাক মতো খাবার না খায় তারা কিন্তু আরো উইক হয়ে পড়বে, তাদের বডি ফাংশন কিন্তু আস্তে আস্তে ডিক্লাইন করে যাবে, ঠিক আছে, তার বডি ফাংশন কিন্তু ঠিকঠাক মতো কাজ করবে না, তাহলে সেদিকেও নজর রাখতে হবে। নেক্সট চলে আসি, ডিহাইড্রেশন যদি হয় তাহলে কি করতে হবে। ডিহাইড্রেশন হয়ে গেলে পরে তাহলে আমরা জানি আমাদের বডিতে আমাদের 5 লিটার ব্লাড থাকে প্রায়, তাই তো, আর আমাদের মিনিমাম 3 লিটার ওয়াটার পার ডে নেওয়া উচিত, খাওয়া উচিত, তাই না, পার ডে 3 লিটার ওয়াটার খাওয়া উচিত। তাহলে এইবার বলেছে যে আমরা কিন্তু সেটা খাই না, পার ডে খাওয়া উচিত কিন্তু খাই না। সেই ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে আমরা মিনিমাম তারপরেও 3 লিটার না খাওয়ার, যদি নাও খাই আমাদের কিন্তু মিনিমাম 2 লিটার খাওয়া উচিত, কিন্তু 3 লিটার ম্যান্ডেটারি, নাহলে কিন্তু আমাদের কি হবে, পিম্পল উঠে যাবে, বা ইউরিনের কালার ইয়েলো হয়ে যাবে, ঠিক আছে, বা বডিতে এক্সক্রিটরি সাবস্টেন্স বা কিডনিতে স্টোন হতে পারে, এগুলো প্রবলেম হতে পারে কিন্তু, ঠিক আছে। নারীদের ক্ষেত্রে একটু কিন্তু আমরা এগুলো কোনো কিছুই মেনে চলি না, ঠিক আছে। নেক্সট, যদি কারো ডিহাইড্রেশন হয়ে যায়, আমাদের একটা ভুল ধারণা আছে যে শুধু জল খেলে পারেই হয়ে যাবে, শুধু জল খেলে পারেই হয়ে যাবে, এটা না। এই ডিহাইড্রেশনে মানে জল কমে যাওয়া, বলেছে উদাহরণ চা, কফি, ফলের রস, দুধ, স্পার্কলিং ওয়াটার এবং 8% অ্যালকোহল যুক্ত বিয়ার ডিহাইড্রেশনে, হাইড্রেশনে সাহায্য করে, ঠিক আছে। তো এই অ্যালকোহল যুক্ত এগুলো, এগুলো ডেটা ঠিক নয়, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে যে কি কি খেতে হবে, যে আমাদের যদি ডিহাইড্রেশন হয় জল, ঠিক আছে, তারপরে ফলের রস খেলে পারোই হয়, তারপরে হচ্ছে ওআরএস, যেটা ওআরএস খেলে পারো হয়, ঠিক আছে। তো এগুলোতে ডিহাইড্রেশন দূর করা যায়। নেক্সট কি হচ্ছে ডিহাইড্রেশনের ডায়াগনোসিস, তুমি কি করে জানবে তোমার ডিহাইড্রেশন হয়ে গেছে। ডিহাইড্রেশন হয়ে গেলে পরে তুমি সিরাম অসমোলারিটি চেক করতে পারো, যে তোমার ব্লাডের কতটা ঘনত্ব আছে, ব্লাডে খুব ঘন হয়ে গেছে কিনা সেটা তুমি টেস্ট করতে পারো, ঠিক আছে, এইটা তুমি দেখতে পারো। এবার কি ব্যবহার করবেন না, যদি ডিহাইড্রেশন ডায়াগনোসিসের ক্ষেত্রে কি ব্যবহার করবে না, তুমি ধরে নাও ডিহাইড্রেশনে মুখ টুক কি হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে, জল থাকবে না, এগুলো হবে। আর যদি ডিহাইড্রেশন না থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে দেখো ডিহাইড্রেশন হয়ে গেলে প্রস্রাব মানে পেশাবের কালার কিন্তু ইয়েলো হয়ে যাবে, ঠিক আছে, ইউরিন কালার চেঞ্জ হয়ে যাবে, মুখ ড্রাই হয়ে যাবে, এগুলো দেখে কিন্তু তুমি ডিহাইড্রেশন বুঝতে পারো। কিন্তু বয়স্ক লোকেদের সবসময় তো এরকম থাকে, তার মানে বয়স্ক লোকেদের এই জিনিসগুলো মানে ত্বকের টান দেখে, চামড়া গুছিয়ে গেছে, এগুলো দেখে কিন্তু ডিহাইড্রেশন বুঝতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু তোমাকে অন্য সিস্টেমে রান করাতে হবে, ক্লিয়ার। তাহলে ডিহাইড্রেশনের ক্ষেত্রে কি করবে আর কি করবে না এখানে আমাদের বলা হয়ে গেল। এবার ডিহাইড্রেশনের ক্ষেত্রে কি করতে হবে, যে লো ইনটেক ডিহাইড্রেশন, আর একটা হচ্ছে ভলিউম ডিপ্লেশন। তার মানে কি হচ্ছে যে ডিহাইড্রেশনের ক্ষেত্রে জল, শুধু জল খেলে কাজ হবে না, ডিহাইড্রেশনের ক্ষেত্রে জলের সাথে যেন সল্ট থাকে, সল্ট থাকে সেটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে, জলের সাথে কিন্তু সল্ট থাকে সেটা কিন্তু তোমাকে দেখতে হবে ডিহাইড্রেশনের ক্ষেত্রে, আর কিছু নেই, ঠিক আছে। এবার ডিহাইড্রেশনের ক্ষেত্রে আমরা অনেক সময় ডিরেক্টলি কিন্তু ওআরএস নিই, তো চেষ্টা করবে যে খুব যদি ডিহাইড্রেশন হয়ে যায় তাহলে কিন্তু ওআরএস দেওয়ার জন্য, কিন্তু না ছাড়া জল বা জলের সাথে চিনি আর হচ্ছে একটু হালকা সল্ট দিয়ে শরবত করে খাওয়াটাই বেটার, ঠিক আছে, ক্লিয়ার, কোনো প্রবলেম। আচ্ছা, আর অনেক ক্ষেত্রে যদি খুব ডিহাইড্রেশন হয়ে যায় তখন স্যালাইন দিতে হয়, স্যালাইন দিয়ে আমাদের ডিহাইড্রেশন দেখবে, কলেরা তারপরে হচ্ছে ডায়রিয়া হয়ে গেলে পরে হসপিটাল থেকে এই ডিহাইড্রেশনের জন্য স্যালাইন চালানো হয়, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের ডিহাইড্রেশন, এখানে আমাদের সেরকম কোনো কিছু নেই, ঠিক আছে, এটা নর্মালি তোমরা জানো যে একজন বয়স্ক লোকের জন্য কি কি করতে হয়, ঠিক আছে, ডিহাইড্রেশন হয়ে গেলে কিছু, এগুলো এক একটা ট্রিটমেন্ট প্রোটোকল, ঠিক আছে, খুব ইজি টপিক ছিল, ঠিক আছে। আর যদিও সত্যি কথা বলতে এখান থেকে কোশ্চেন খুব কম পরিমাণে আসে, কিন্তু আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট করতে হবে বা আমরা কমপ্লিট করিয়েও দিলাম, ক্লিয়ার, বলো কোনো প্রবলেম। না স্যার। তাহলে না স্যার। আজকে কি আর দরকার আছে বলো। না। না স্যার। আর তোমাদের তাহলে 3টা পার্ট বাকি থাকলো, 3টা পার্ট, স্যার কাল হ্যাঁ বলো। স্যার কালকে বা পরশুদিন যদি ক্লাস করান তাহলে রেকর্ডটা দিয়ে দিবেন প্লিজ, আমি জয়েন হতে পারবো না।
আচ্ছা, আমি রেকর্ডটা দিয়ে দিব, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এইগুলোর ডেটা আমি হচ্ছে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা তাও মানে একবার- আমাদের বাড়িতে বিয়েটা তার জন্য। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, এগুলোর ডেটা আমি পাঠিয়ে দিচ্ছি। আর হচ্ছে আর এই ক্লাসগুলো আমি আপলোড করে দিচ্ছি, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। একটা ক্লাস আপলোড হবে না, বাদবাকি দুটো পিডিএফ এরটা আপলোড করে দিচ্ছি, আর পিডিএফও দিয়ে দিচ্ছি। আর তোমরা পড়ো। আর দেখি যদি আমি কাল বা পরশু নিতে পারি, তাহলে তোমাদের ম্যাক্স সিলেবাসটা টোটালটা কমপ্লিট হয়ে গেল। আর আমি তোমাদের যে এই পার্টটা থাকলো, যে পার্টটাতে হচ্ছে নার্ভাস সিস্টেম বা এই সিস্টেমগুলো আছে, সেই পার্টটা আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো, তোমরা যদি পারো নিজেরা করবে। আর যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের হেল্প করে দেবো, ঠিক আছে। তাহলে তাহলে আমাদের সিলেবাস কমপ্লিট। আর থাকলো তোমাদের প্র্যাকটিসের ব্যাপারটা আমি মোটামুটি আজকেই কিছু কোশ্চেন আপলোড করে দিচ্ছি, মানে আপলোড করে দিচ্ছি বলতে তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো দেখে নিও, ঠিক আছে, বা অ্যান্সার করে নিও। আর আমি অ্যান্সার কিও দিয়ে দেবো, ঠিক আছে। স্যার ঠিক আছে। স্কেলিটন সিস্টেমের হচ্ছে পিডিএফটা দিবেন তো? স্কেলিটন সিস্টেমের পিডিএফ দেবো, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি তো এই মুহূর্তে আমার কাছে এই পিডিএফটা অ্যারেঞ্জ করা নেই, মানে সাজানো নেই, পিডিএফ আছে, সাজানো নেই। আমি সাজিয়ে তোমাকে তাহলে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। স্কেলিটন সিস্টেম, নার্ভাস সিস্টেম আর ডাইজেশন। সামনে মক টেস্টে এটা এক্সাম হচ্ছে নিবে তো, তাই পিডিএফটা লাগতো। ও ও আচ্ছা, আজকে মঙ্গলবার গেল না। ঠিক আছে, আমি স্কেলিটন সিস্টেমের পিডিএফটা দিয়ে দিচ্ছি। আর সাথে যদি কালকেই পারি, তাহলে আমি কালকে স্কেলিটন সিস্টেমটা কমপ্লিট করে দিচ্ছি, নাহলে আমি হচ্ছে চ্যানেলে আপলোড করে দিচ্ছি, তোমরা একবার দেখে নিও, ঠিক আছে। স্যার বলছিলাম, বলো। স্যার আমাদের তো ক্লাসে অনেকগুলো পিডিএফ মানে ক্লাস করানো হয়ে গেছে, যেমন পার্সোনাল হাইজিনিক, পাবলিক হাইজিনিক ওইসব হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। ওগুলো পিডিএফ গুলো A1 ব্যাচে দেওয়া হয়নি, তো একটু মিলিয়ে একটু দিয়ে দিবেন পিডিএফ গুলো। আচ্ছা, A1 ব্যাচে, তাই তো? আচ্ছা হ্যাঁ স্যার। ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার প্রবলেমটা কোথায় হয়েছিল বলো তো, আমি A1 ব্যাচ আর হচ্ছে A3 বোধহয় ক্লাস নেই, তাই না? এবার আমাকে জয়েন করিয়ে দিয়েছিল হচ্ছে A2 ব্যাচে, এবার A2 আর বোধহয় না A1 এরকম সামথিং একটা গন্ডগোল হয়েছিল। আমি সবগুলো পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। বা তোমাদের যারা ফ্রেন্ড আছে, যারা A2 তে আছে, তাদেরকে একটু বলে দাও, তারাও কিন্তু তোমাকে গ্রুপে সেন্ড করে দিতে পারবে, বা আমি চেষ্টা করছি সমস্তটা পাঠিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। হ্যাঁ স্যার, আপনি একটু মিলিয়ে দেখে নেবেন, দিয়ে পিডিএফ গুলো সেন্ড করে দিবেন। ওকে। হ্যাঁ, বলো কি স্যার বললে। A2 বেচে তো সব পিডিএফ সেন্ড করা আছে। A2 A2 তে? বেচে সব পিডিএফ সেন্ড করা আছে তো। আচ্ছা, A2 তে সব কিন্তু আমরা তো একটু জয়েন নেই না, একটু ব্যাচ জয়েন করতে গেলে তো ওটা অন্য ক্লাস হয়ে গেল, ওই জন্য ওখানে তো আমরা জয়েন নেই, ওই জন্য পাবো না আমরা। তুমি তুমি তোমরা কোন ব্যাচে আছো? A3 তে, তাই তো? আমরা A1 ব্যাচ স্যার, রেগুলার ব্যাচ, যেটা A1 ব্যাচ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, অসুবিধা নেই, আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। স্যার A2 বেচ আছে আমি। আচ্ছা, দুটোতেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সবগুলো পরপর দিয়ে দিচ্ছি আমি, যতগুলো ক্লাস করানো হয়েছে, ঠিক আছে, পিডিএফ গুলো, তাই তো? হ্যাঁ স্যার, অনেকগুলো দেওয়া আছে, আর কিছু কিছু ক্লাসে অফলাইনে হয়ে গেছে, কিন্তু পিডিএফ গুলো শেয়ার করা হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি ওটা, ঠিক আছে। চলো তাহলে পিডিএফ গুলো আমি দিয়ে দিচ্ছি, পড়াশোনা করো। আর বেশি দিন তো সময় নেই তোমাদের এক্সামের, ঠিক আছে। আর কোশ্চিন আমি দিয়ে দিচ্ছি কিছু প্র্যাকটিসের জন্য, ঠিক আছে, সেটাও সলভ করো তোমরা। চলো তাহলে আজকের মতো গুড নাইট, সবাই ভালো থাকো। গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট স্যার। গুড নাইট।